প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি শামীম সিদ্দিকী সম্প্রচারে। একটি অত্যন্ত ব্যতিক্রম, অত্যন্ত চ্যালেঞ্জিং এবং আমি মনে করি বিস্ময়কর মায়ার সিংহাসন। আমরা অপেক্ষায় আছি এই উপন্যাসটি আসলে শেষ পর্যন্ত কি হয়, আর সেই অপেক্ষার উত্তেজনা আবেগকে সামনে নিয়ে দেখো কি আমরা পেয়েছি। কথা বলবো আমার সাথে আমার অত্যন্ত প্রিয় এবং ভালোবাসার এই প্রজন্মের দুজন, আমি বলবো খুবই স্বতঃস্ফূর্ত উষ্ণ হৃদয় বৃত্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিজের আবেগ অনুভূতির প্রতি বিশ্বস্ত থেকে যারা তাদের কলম চালিয়ে যাচ্ছেন, উম্মে ফারহানা মৌ এবং আব্দুল্লাহ আল মুক্তাদির। হ্যাঁ, আমি উম্মে ফারহানা। আমি হচ্ছে আব্দুল্লাহ আল মুক্তাদিরের সহকর্মী, বন্ধু, এবং আরও একটি পরিচয় হচ্ছে আমি আব্দুল্লাহ আল মুক্তাদিরের প্রায় অধিকাংশ লেখার প্রথম পাঠক। এই পিয়ার রিভিউয়ের ব্যাপারটা আমরা খুব বিশ্বাস করি। আমি আর মুক্তাদির এটা প্রায় করি, প্রথম ড্রাফট যেটা লেখার সেটা আমরা শেয়ার করি এবং তারপর আমরা মতামত এক্সচেঞ্জ করে তারপর লেখা শেষ করি। মহান শিল্পী রুনা লায়লার জন্মদিনের দিন প্রকাশিত হবে ইনশাল্লাহ। তো এই মায়া সিংহাসন নিয়ে আমি হচ্ছে বেশ নিউজ হলো যখন, আমার কাছে একটা জিনিস মনে হলো যে এই যে গীতি উপন্যাস যে বলছে বা মিউজিক্যাল ফিকশন, এটা এই ব্যাপারটাকে তুমি কিভাবে দেখো বা মানে ভাবো যে গীতি উপন্যাস তো মানে এটা একটা শব্দবন্ধ টার্ম হিসেবেই নিই আমরা, মানে সাবজেনারা যদি বলি। এমনিতে তো বায়োফিকশন আছে, এটা যেহেতু তার জীবনটা একটা উপযোগ্য, এখানে উনি শুধু একটা ক্যারেক্টার না, এখানে ওনার জীবনের একটা বড় অংশ আছে, আবার শুধু জীবনীও না। তো সেই হিসেবে বায়োফিকশন আছে, কিন্তু এই যে গীতি উপন্যাস, এটা ব্যাপারে কিছু বলো, তোমার আইডিয়াটা। আচ্ছা, আমার মনে হয় যে আমি যদি এইভাবে একটু এক্সপ্লেন করি, আমি অনেকটা জবাবদিহির মতো শোনাতে পারে যে আমি কেন এটাকে মিউজিক্যাল ফিকশন বলছি বা গীতি উপন্যাস বলছি। আমার কাছে মনে হয়েছে যে এই উপন্যাস থেকে যে গানগুলো আমি ব্যবহার করেছি, যে গানগুলো উল্লেখ করেছি, 50টা গান ব্যবহার করেছি আমি রুনা লায়লার, এবং এই গানগুলোকে আমার মনে হয়েছে যদি বাদ দেওয়া হয়, কোনো কারণে সরিয়ে নেওয়া হয়, এই গল্পটা টিকে থাকে না। এবং আরেকটা কারণ হচ্ছে যে এই গল্পটা তৈরিও হয়েছে, এই উপন্যাসের কাহিনীটা তৈরিও হয়েছে আসলে গান থেকেই। শিরোনামটাও গান থেকে। হ্যাঁ, শিরোনামটাও গান থেকে। এবং রুনা লায়লা যখন গানগুলো গেয়েছেন, বিভিন্ন গীতি কবিরা লিখেছেন, সুরকাররা সুর দিয়েছেন, কিন্তু উনি যখন গেয়েছেন তখন উনি আসলে এক একটা গল্প বলেছেন আমাদের, এক একটা নারীর গল্প। এবং সেই নারী বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরের, বিভিন্ন সংস্কৃতির, স্যার যেটা বললেন যে সেই উপমহাদেশের অন্যান্য জায়গাতেও, ভারত, পাকিস্তান, সেখানকার বিভিন্ন সংস্কৃতিকে ধারণ করেই তাকে গাইতে হয়েছে, এবং সেই গল্পগুলো উনি আমাদের শুনিয়েছেন। তো এই গল্পগুলো অলরেডি গানের মধ্যে ছিল, আমি সেই গল্পগুলো কনসেন্ট্রেটেড অবস্থায় ছিল, আমি গল্পগুলোকে আমি বলবো যে এক্সপান্ড করেছি। কথা শুনতে শুনতে প্রিয় দর্শক, আমার মনে হলো যে রুনা লায়লার গান এ তো আসলে এক মুগ্ধতার সুবর্ণ জানালা, সোনার জানালা, যেখান থেকে আমরা আসলে মানে কেবল বিস্তৃতি নয়, কেবল মানুষের জীবনের বৈচিত্র্য নয়, হৃদয় অনুভূতির গভীরতার যে জায়গাটি, প্রত্যেক শ্রোতা আবেগে যতটা গভীরভাবে আপ্লুত হয় তার গানে, তার সঙ্গে পাল্লা দিয়ে কলম ধরা। আমার কাছে আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই উপন্যাসের ক্ষেত্রে, যে রুনা লায়লা হারসেলফ, তার যে অরা, তার যে পার্সোনালিটি, যে ডিভা, যে আইডিয়াটা আমরা অনেক সময় বলি না যে ডিভাটা মনে হয় অনেকটা ওয়েস্টার্ন আইডিয়া, কিন্তু তারপরেও বাংলাদেশের হিসেব যদি করি আমরা, রুনা লায়লাকে কিন্তু বলা যায় একমাত্র ডিভা। হ্যাঁ, উনি হচ্ছে সেই লেভেলের ডিভা যার জীবন নিয়ে অলরেডি ফিল্ম হয়েছে এবং সেই ফিল্মে উনি নিজেই অ্যাক্টিং করেছেন। এরকম নজির কিন্তু আর নাই। পপুলার কালচারের জায়গা থেকে যদি আমরা এই ডিভার আইডিয়াটা এক্সপ্লোর করি, এই বিষয়ে তুমি একটু বলো। এইটা আসলে আমার কাছে মনে হয় যে ডিভার যে আইডিয়াটা, এটা ওয়েস্টার্ন হোক, কিন্তু আমাদের সংস্কৃতিতেও ডিভাকে অ্যাপ্রিসিয়েট করার একটা ট্রেন্ড বা একটা আমি বলবো যে মানুষের মধ্যে আগ্রহ, এটা ছিল সব সময়। এবং রুনা লায়লাকে মানুষ জনসংস্কৃতিতে, পপুলার কালচারে কিভাবে পারসিভ করেছে, এটা আমি সবসময় বুঝতে চেষ্টা করেছি। এবং আমি সাহসটা করেছি আসলে এই কারণে যে আমি যেই জায়গা থেকে যাত্রা করেছি অ্যাজ এ পার্সন, সেটা একদমই বলতে পারি যে একটা প্রত্যন্ত গ্রাম, নদী ভাঙন এলাকা। সেখান থেকে আমি যখন রুনা লায়লার কাজ পর্যন্ত পৌঁছালাম, আমি যখন তাকে অ্যাজ এ পার্সন চিনলাম, তখন আমি আসলে ডিভা কিভাবে তৈরি হয়, একজন মানুষ কিভাবে ডিভা হয়ে ওঠে, এটা আমি বোঝার চেষ্টা করলাম। এবং একটা পর্যায়ে যখন আমার মনে হলো এটা আমি বুঝতে পেরেছি, তখনই আমি সাহস করেছি উপন্যাসটা লিখতে। এবং ডিভা ব্যাপারটা আসলে আমাদের মনে হয় কিভাবে কাজ করে,
উনি আসলে একটা একটা কেন্দ্র হয়ে ওঠেন তো অবশ্যই। তাকে কেন্দ্র করেই দেখা যায় অনেক কিছু আবর্তিত হতে থাকে। এবং স্যার যেটা বললেন যে তার কণ্ঠের যে একটা অরা, কারণ কণ্ঠের যে একটা অ্যাপিল, সেটা তো মানুষকে যে কত ব্যক্তিগত মুহূর্তে আলোড়িত করে সেটার কোনো সীমানা থাকে না। কিন্তু তার বাইরেও তার যে প্রেজেন্স, সেটা স্ক্রিনে হোক, সেটা শুধু কণ্ঠের মাধ্যমে হোক, সেটাকে সহজেই মানুষ আলাদা করতে পারে এবং আলাদা করে ভালোবাসতে পারে। তো ডিভা মানেই শুধু ডিস্ট্যান্ট কিছু আমার মনে হয়নি। আমার ওনার কাছে ব্যক্তিগতভাবে মেশার কারণেও আরো মনে হয়েছে যে ডিভা মানে ডিস্ট্যান্ট কিছু না সবসময়। গীতিকার যেই কথাটা বলতে চেয়েছেন, যে আবেগটা ছড়িয়ে দিতে চেয়েছেন, এটাকে সর্বোচ্চ মানে সঙ্গীতের উৎকর্ষের ভিতর দিয়ে রুনালালা প্রকাশ করেছেন। এটা হচ্ছে বিভিন্ন গীতিকারের কথা। আবার যদি আরেকটা ডাইমেনশন আমরা ভাবি, যে তিনি বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত তিনটি দেশে, এরকম না যে বাংলাদেশের গান গেয়ে তিনি ইন্ডিয়াকে জয় করেছেন, এরকম না। যেমনটা ইন্ডিয়ার অনেক শিল্পী আমাদের এখানে জনপ্রিয়, এরকম কিন্তু না। ভারতের নিজস্ব সঙ্গীত ঘরানার ভিতরে তাদের মূলধারার শিল্পীদের পরিপ্রেক্ষিতেই তিনি কিন্তু আপন মর্যাদায় মহিমান্বিত। পাকিস্তানেও তাই। পাকিস্তানে তার অজস্র ভক্ত রয়েছে, সেটি কিন্তু পাকিস্তানের সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতে রচিত পাকিস্তানি গীতিকারদের গান এবং তাদের দর্শকরা কিন্তু এমনকি লোকসঙ্গীত, লোকসঙ্গীত বা পাঞ্জাবি। হ্যাঁ, আরেকটা জিনিস আমি জানতে চাই, সেটা হচ্ছে তোমার প্রসেসটা কি, ক্রিয়েটিভ প্রসেসটা, যেভাবে তুমি হচ্ছে তার লাইফের অনেকগুলো ফ্যাক্টস তো আছে যেগুলোকে তোমার ফিকশনালাইজ করতে হয়েছে। যেমন একটা আমি পার্টিকুলারলি বলতে চাই, বয়কট অংশটা। হ্যাঁ, মানে আই ওয়াজ রিয়েলি শকড টু নো দ্যাট। সেই আনন্দটা তো ফিকশনের আনন্দ তো নন ফিকশনে পাওয়া যাবে না। সেটাই। এবং যার সম্পর্কে বাংলাদেশের মানুষ এত জানে, তাকে ফিকশনে নিয়ে যাওয়াটাও কঠিন কাজ মনে হয়েছে আমার কাছে। কিন্তু স্যার যেটা বললেন যে তার যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যটা আমার জন্য চ্যালেঞ্জিং ব্যাপার ছিল অবশ্যই। কারণ হচ্ছে যে একটা মানুষ যখন একটা সিন্ধি নারী হয়ে গান গাইছে, আবার যখন তিনি মুম্বাইয়ের একটা খুবই আরবান একটা ইয়েতে খুব কসমোপলিটন একটা জায়গায় চলে যাচ্ছেন, আবার একই সাথে বাংলাদেশের একটা খুবই মেঠো পথে হেঁটে যাওয়া একটা নারী তার কণ্ঠ হয়ে উঠছেন, এইটা আসলে তার জন্য ধরাটা আসলে কেমন ছিল এটা আমার বোঝাটাই চ্যালেঞ্জিং ছিল। আমি একটা জায়গা এরকম তৈরি করেছি যে যেখানে রুনা লায়লার মা তার দুই কন্যাকে নিয়ে বসে রূপবানের গান শুনছেন। এখন ওই রূপবানের গানটা যেই সেটিং এ, সেটার সাথে রুনা লায়লা কোনোভাবে পরিচিত না, সেই জীবনের সাথে পরিচিত না তিনি। কিন্তু তার একটা পর্যায়ে রূপবানের সবগুলো গান গাইতে হলো, এবং তিনি এটা প্রচন্ড, যেই শব্দটা আমি শিরোনাম ব্যবহার করছি মায়া, প্রচন্ড মায়ার সাথে গাইলেন। তো এটা কিভাবে গাইতে পারলেন, এইটা ধরতে পারাটা আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল, যেটা আমি সাহস করেছি কারণ আমি যখন গানগুলো শুনেছি এবং আমি ওনার একটা রেকর্ডিং দেখার আমার সৌভাগ্য হয়েছিল, এবং সেইখানে আমি প্রসেসটা বোঝার চেষ্টা করছিলাম উনি কি করেন। একটা গানের যখন কথাগুলো হাতে পান তখন উনি কি করেন, একজন সুরকার যখন ওনাকে সুরটা বুঝিয়ে দেন তখন উনি ওটা কিভাবে পারসিভ করেন, এটা আমি খুবই ক্লোজলি দেখার চেষ্টা করেছি। এবং দেখে আমার মনে হচ্ছে উনি যেই কাজটা করেন, উনি ওই ব্যক্তিটা, গানের মধ্যে যে গল্পটা আছে সেখানে তো একটা ক্যারেক্টার আছে, সেই ব্যক্তিটা হয়ে ওঠার চেষ্টা করেন সেই সময়ের জন্য, সেইটুকু সময়ের জন্য। এবং স্যার যেটা বললেন যে এটা আসলে অনেক অনেক সূক্ষ্ম একটা এক্সপেরিয়েন্স, এবং ওই সময়ের জন্য ওই ধরেন একটা দুঃখের গান, রূপবানের যে গানটার কথা বললাম, মনের দুঃখ কইনারে বন্ধু রাইখাছি অন্তরে, তোমায় নিয়ে ঘুরি আমি দেশ দেশান্তরে, নিয়ে ঘুরি আমি দেশ দেশান্তরে। যে মিউজিক যা মানুষকে ব্যক্তিগতভাবে, একান্তে এবং বিস্তৃতভাবে সকল মানুষকে সর্বোচ্চ পর্যায়ে নদী এবং সমুদ্রের জোয়ারের স্রোতের মতো আপ্লুত করে, সেই জায়গাটা কিন্তু সেখানেই শেষ হয়ে যায়। এই প্রথমবার এর একটা ভিন্ন ডাইমেনশন, অন্য একটা মাত্রা সৃষ্টি হওয়ার সুযোগ হলো, এবং আমরা আসলে বুঝতে চাইলাম যে রুনা লায়লার মতো একজন কণ্ঠশিল্পীর সেই মুগ্ধতাটি আমাদের দেশ, কাল, সমাজ এবং প্রজন্মের আবেগগত, যে আবেগের জমিন, সেইখানে আসলে আমরা কিভাবে অবলোকন করতে পারি, কিভাবে ব্যাখ্যা করতে পারি, কিভাবে বর্ণনা করতে পারি, সেটা আমার অপেক্ষার একটা বড় কারণ। কিন্তু আমার এখানে একটা জিনিস আমি বলতে চাই। হ্যাঁ প্লিজ। সেখানে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে রুনা লায়লা যেই লেভেলের আর্টিস্ট, তার সম্বন্ধে এই যে কৌতূহল বা জানতে চাই আমরা, এটা
মনে হয় কখনো কমার মতন না। মানে এটা জেনারেশন, আমার মায়ের জেনারেশন যেরকম আগ্রহী ছিল, আমার জেনারেশনও, আমার পরের জেনারেশনও তাই হবে। যে তার যে ওই বিখ্যাত গান শিল্পী আমি তোমাদের এই গান শোনাবো, ওখানে একটা লাইন ছিল যে আমিও সুখে দুঃখে মানুষ, গড়েছি স্বপ্নের মানুষ। এই যে সুখে দুঃখে মানুষটা কেমন, হু ইজ দ্য পারসন বিহাইন্ড দিস স্টার, দিস ডিভা, তার ওই সুখে দুঃখে যে মানুষ উনি, ওই অংশটা আমরা কিছুটা জানতে পারবো ওই ফিকশনে। এই জন্য আমি নিজে যে আগ্রহ, আমার পার্সোনালি আমি যেটা মনে করি যে আমি তো আগ্রহী মুক্তাদিরের লেখা এই এবং রুনা লায়লা আমার প্রিয় শিল্পী সেটাও, কিন্তু আপামর জেনারেশন, ক্রস অডিয়েন্স, একদম আপার ক্লাস থেকে একদম সাদা গ্রামের সাধারণ যে একটা নদীর পাড়ের চায়ের দোকানে বসে চা খাচ্ছে সেই ব্যক্তিটা পর্যন্ত তাকে চেনে, তাকে ভালোবাসে, তার গান শুনতে ভালোবাসে। ওই যে এত বড় সংখ্যক জনগোষ্ঠী, তাদেরও নিশ্চয়ই ওই আকাঙ্ক্ষা বা ওই আগ্রহটা ছিল যে এই যে সুখে দুঃখে মানুষটা কেমন। যেমন আমি আসলে এই পরের ধাপে কিভাবে গেলাম এটা একটু ছোট করে বলি। প্লিজ। যে আমার যেমন এখানে মূল ন্যারেটর ঢাকা শহর নিজে। এখন ঢাকা শহর যখন গল্প করছে, একটা গল্প বলছে, এবং সে দাবি করছে নিজেকে গানের শহর হিসেবে, এবং সে খুব গর্বিত যে সে তার এখানে অনেক গান তৈরি হয়েছে যুগে যুগে, এবং সেখানে সে প্রত্যেকটা কণ্ঠ অবজার্ভ করে একটা জায়গায় সিদ্ধান্তে পৌঁছেছে যে তার অন্তরে যে সিংহাসনটা, যে আপনি যেটা বললেন অদৃশ্য সিংহাসন, সেই অদৃশ্য সিংহাসনে এসে কাকে বসাবে এই সিদ্ধান্তটা সে নিজে নিতে চায়। তো এই জায়গাতে যে আমি আসলে ফোকাসটা আসলে ওই জায়গায় নিতে চেয়েছি যে গান আমরা আমাদের ব্যক্তিগত অনুভূতির সাথে তার গানকে রিলেট করছি, কিন্তু তারপরেও একটা ধাপ থাকে যেখানে শুধু মানুষ হিসেবে তাকে দেখা না, তার গান আসলে পুরো এই যে আপনি ক্লাইমেট শব্দটা ব্যবহার করলেন, এই ক্লাইমেটে তার গানটা কোন কোন জায়গায় কিভাবে অবস্থান করে। এবং এই ক্রাফটটা আমার কাছে মনে হয়েছে যে এই পার্সপেক্টিভের খেলাটা আমার জন্য কঠিন ছিল, কারণ আমি রুনা লায়লার এবার আমি দুইটা প্রশ্ন কানেক্টেড মনে হচ্ছে আমার কাছে, কারণ এই পার্সপেক্টিভটা তো শুধু ঢাকা শহরের পার্সপেক্টিভে গল্প বলতে চাইনি আমি আবার রুনা লায়লার নিজের এই যে সুখে দুঃখে মানুষ, সেই মানুষটা কেমন এটা আমি দেখাতে চেয়েছি। যেমন একটা জায়গায় এরকম আছে, উনি গান গাইতে গেছেন, তো যে সুরকার তাকে গান তুলে দিয়েছেন, গানটা হচ্ছে তার কন্যাকে নিয়ে। কথাটা এরকম যে আমি হব পর যেদিন আসবে রে তোর বর, ওরে পাশানি আমার চোখেরও পানি, আঁচল দিয়ে মুছে তুই যাস মামনি। এবং এই গানটা যখন তিনি গাইছেন, আমি এটা ততদিনে ওনার কন্যার বয়স 2-3 বছর, এবং উনি মা হয়েছেন। তো এই গানটা উনি মা হওয়ার আগে গাইলে একরকম অনুভূতি হতো, উনি যখন তার একটা কন্যা আছে, যেই কন্যাটা কথা তার মনে পড়বেই, সেই অনুভূতিটা কেমন এখানে আমরা দেখতে পাই যে উনি যখন গান গাইতে শুরু করছেন, অনায়াসে তার চোখের সামনে তার কন্যার ছবি ভেসে উঠছে। তো গানটার গল্প তো আছে এখানে, আমি একই সাথে ওই ব্যক্তি রুনা লায়লার কি অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন এটা আমি দেখাতে চেয়েছি। এই জন্য দুইটা প্রশ্ন আমি এক করে উত্তর দিলাম, আশা করি আমি বুঝাতে পেরেছি। বহুল প্রচলিত একটি কথা যে ধরেন আপনার উপন্যাস, এখান থেকে কিন্তু আপনাকে সহজেই বিচ্ছিন্ন করে ফেলা যায়, কারণ আমার কাছে টেক্সট আছে। হ্যাঁ, কিন্তু সঙ্গীত, নৃত্য, এগুলো হচ্ছে এমন একটা ধারার শিল্প যেখানে শিল্পীর থেকে শিল্পকে কোনোভাবেই আলাদা করা সম্ভব না। আর এইটার একটা চমৎকার উদাহরণ কিন্তু আপনি দিয়েছেন, যে এই একটা অসাধারণ প্রিয় গান। দর্শক কিন্তু ফাঁকে একটা কথা বলে রাখি, উনি যেই জায়গায় হাত দিয়েছেন বুঝছেন, এটা কিন্তু কোটি কোটি মানুষের, মানে রুনা লায়লার গানের প্রতিটি গানের আলাদা আলাদা রকমের ভক্তির মাত্রা রয়েছে এবং ইন্টারপ্রিটেশনও রয়েছে। আপনি যেমন উপন্যাসে একরকম ইন্টারপ্রিটেশন দিয়েছেন, আমারও কিন্তু নিজস্ব ব্যাখ্যা রয়েছে। আমরা অপেক্ষা করছি আপনাকে আক্রমণ করার জন্য, কারণ আমরা মিলিয়ে দেখবো যে আপনি যে গানগুলোকে আপনার উপন্যাসে যেভাবে বর্ণনা করেছেন, আমি তার সাথে ডিফার করতে পারি, আমি তার সাথে যোগ করতে পারি। এবং আমার একটা আশা, যদি আমি সুযোগ পাই, আপনার এই উপন্যাসের পৃষ্ঠা পৃষ্ঠা ধরে আমরা এই শামীম সিদ্দিকী সম্প্রচারের যে পডকাস্ট, সেখানে যাব, আমরা ঘর থেকে বেরিয়ে যাব, আমরা নদীর পাড়ে হাঁটবো, আমরা এই গানগুলো গাইবো, আমার ইন্টারপ্রিটেশন, আপনার উপন্যাসের বর্ণনা, সেখানে কি কি আছে আমরা মিলিয়ে দেখবো। এবং তো প্রিয় দর্শক, আপনারাও কিন্তু আপনাদের নিজস্ব মতামত নিঃসংকোচে জানাবেন। আমি ভুল বললে আমাকে আক্রমণ করবেন, লেখক হিসেবেও কোনো খাতির পাওয়া উচিত না, কারণ আমি কিন্তু হিংসা করছি, কারণ আমি বুঝতে পারছি এমন মানে জনবিস্ফোরণের মতো একটা ব্যাপার, এটার আভাস কিন্তু উপন্যাস প্রকাশিত আর আগেই আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের প্রথম সারির সমস্ত পত্রিকা খুব কৌতূহল এবং গুরুত্বের সাথেই এই নিউজটি চেপেছে, এবং ছাপাটা বড় কথা নয়, কারণ রুনা লায়লা সত্যি সত্যি আমাদের সম্রাজ্ঞী।
তার মায়ার সিংহাসনের যে রাজত্ব আমাদের অনুভূতির ব্যাপক প্রদেশে বিস্তৃত। কাজেই আপনি কিন্তু প্রস্তুত থাকবেন। আমরা কিন্তু আপনার প্রতিটি পৃষ্ঠার অবশ্যই। প্রতিটি লাইনকে ধরে ধরে আমাদের ব্যাখ্যার সাথে আপনার ব্যাখ্যা মিলাবো। আমার কাছে যেটা মনে হয় যে জীবনী ভিত্তিক উপন্যাস বলতে আমাদের দেশে যেরকম ভাবে জীবনী ভিত্তিক উপন্যাস লেখা হয় সাধারণত, সেখানে অনেক বেশি তথ্যবহুল থাকে এবং ওই ব্যক্তিটাকেই ফোকাস থাকে। এখানে রুনা লায়লার ব্যক্তি যে আমার আগের প্রশ্ন যেটা ছিল সুখে দুঃখে মানুষ, এই শিল্পীর আড়ালের মানুষটাকে, সেটা যেমন ছিল, আবার তার কাজের ইম্প্যাক্ট সম্পূর্ণ প্যারালাল আরেকটা স্টোরি, যেই দুটা ছেলে মেয়ের মধ্যে যে সম্পর্কটা, এই স্পয়লার না দিয়েই আমি হচ্ছে গিয়ে যে প্যারালাল গল্পটা আছে, যেটা একই সঙ্গে এই মায়া সিংহাসনের সঙ্গে খুবই জড়িত। কারণ মায়া সিংহাসনের রুনা লায়লার যে 50টি গান ব্যবহৃত হয়েছে সেগুলোর উপর ভিত্তি করে ওই গল্পগুলো। তার মানে রুনা লায়লার ইম্প্যাক্ট জনমানুষে যে কি বলা যায় ভালো শব্দ, প্রভাব খুব সাধারণ বোঝায়, মানে কি বলা যায়, আবেদন, হ্যাঁ হ্যাঁ, ওই ওই ব্যাপারটা যে ওইটাও প্যারালালি আসছে, মানে শুধুমাত্র রুনা লায়লা তার যে ব্যক্তিগত জার্নি সেটার বাইরেও তার ইম্প্যাক্টটাও একই সঙ্গে জার্নিটা করছে। তো এই জন্য আমার কাছে মনে হয় যেটা ইউনিক। কারণ যে তুমি শুরুর প্রশ্নে কিন্তু বললা যে রুনা রুশদির বা আরেকজন কার নাম বললা যে হাসনাত শোয়েব, ওনাদের লেখা নিয়ে, বা আমার ইয়ে থেকে উদাহরণ দিলা, আমরাও হচ্ছে এরকম মিউজিককে মোটামুটি উপজীব্য করে বা এক ধরনের উপাদান হিসেবে ব্যবহার করে উপন্যাস লিখেছি। গান থেকে টাইটেল নেওয়া থেকে বা গানের থিমটাকে উপন্যাসের থিম বানিয়ে ফেলা, একটা গান বা একটা, সেটা ছিল। কিন্তু এই যে একজন শিল্পীর তার যে সম্পূর্ণ কাজের প্রভাব নিয়ে, এবং সেটা আর দুইজন নাম না জানা মানুষ, যারা সাধারণ মানুষ, তোমার আমার মতন সাধারণ মানুষ, সেই সাধারণ মানুষদের জীবনকে ইনফ্লুয়েন্স করার জায়গায় যাওয়া, এটা মনে হয়, আমার মনে হয় না, শামীম ভাই আমার থেকে ভালো জানবে, আমার মনে হয় না যে এইভাবে এই লেয়ারে এতগুলো লেয়ার দিয়ে কখনো লেখা হয়েছে। এই জন্য এটা চ্যালেঞ্জিং। আরো কয়েকটা বিষয়ে তোমার লেয়ার ছিল, যেমন ধরো ঢাকা সিটি একটা ন্যারেটর, আবার অমনিসেন্ট ন্যারেশনও আছে। তার মানে পার্সপেক্টিভেও তুমি কিন্তু করছো, মানে পরীক্ষা নিরীক্ষা করেছো একভাবে, হচ্ছে গিয়ে মানে এক্সপেরিমেন্টগুলো শুধুমাত্র টেকনিকে না, শুধুমাত্র এলিমেন্টে না, সবভাবেই তুমি হচ্ছে রাইটিং টেকনিকের দিক থেকেও, স্টাইলের দিক থেকেও অনেক এক্সপেরিমেন্ট করলা, আবার হচ্ছে জনরা, উপাদান, এই বিষয়গুলো নিয়েও কিন্তু তুমি একভাবে এক্সপেরিমেন্টই করছো না? হ্যাঁ, মৌ একটু সুবিধা পাচ্ছে কিন্তু, কারণ মৌয়ের পাণ্ডুলিপিটি পড়া। আমি কিন্তু একেবারে আপনাদের মতো, মানে আপনারা যেমন কিছু জানেন না, আমিও তেমন কিছু জানি না। তো আমি কিন্তু ওকে আগেই বলেছি, ইচ্ছা করছি, এবং আমি বেশ প্রস্তুতি নিয়ে কিন্তু অপেক্ষা করছি যে ওর চলচারা বিশ্লেষণ করব নানান বিষয়ে, এবং আমরা পার্থক্য করবো, মত পার্থক্যও যাবো। সবচেয়ে বড় কথা, আমার নিজের যেটি অভিজ্ঞতা, আমার মনে হয় যে পৃথিবীর বিভিন্ন শিল্প মাধ্যম না সাবলিমিটির একটা জায়গায় একই বিন্দুতে মিলিত হয়। সেটি যদি হয় শ্রেষ্ঠ কোনো কবিতা, শ্রেষ্ঠ কোনো চিত্রকর্ম। রুনা লায়লার গান না আমার কাছে মাঝে মাঝে এরকম একটা চিত্রকর্মের মতো মনে হয়। এমনকি সেটা যদি বাংলা চলচ্চিত্রের কোনো মানে প্লেব্যাক গান হয়, কিংবা খুব কাব্যিক, যে মাঝে মাঝে কিছুই থাকে না আর কান্নার চেয়ে বেশি প্রিয়, আমাকে কাঁদতে দিও, হ্যাঁ, অথবা দেশাত্মবোধক গান, আমার মন পাখিটা যায় রে উড়ে যায়, মানে তার উচ্চারণ আমার কাছে মনে হয় এক চিরস্থায়ী, চিরভাস্বর, চির অমর এক একটা ছবি, তার এক একটা উচ্চারিত যে প্রক্ষেপণ, সঙ্গীত প্রক্ষেপণ, যার সাথে অবিসংবাদিতভাবেই জড়িত রয়েছেন সেই মহান গীতিকাররা, সেই মহান সুরকাররা যারা সঙ্গীত আয়োজনে ছিলেন। আমরা জানি তার প্রজন্মে যারা এগুলোর সাথে যুক্ত ছিলেন, তাদের প্রত্যেকেই কিন্তু সঙ্গীতকে একটা সাধনার মতো করে দেখতেন। তো সবকিছু মিলিয়ে কিন্তু একটা সেই মায়ার সিংহাসন, যেখানে মহারানী যেমন রয়েছেন, উজির রয়েছেন, সেনাপতি রয়েছেন, নানান রকমের ব্যাপার রয়েছে। তো এই কারণে এটার কৌতূহলের শুরু হতে পারে, শেষ কিভাবে হবে আমরা জানি না। প্রিয় দর্শক, মায়ার সিংহাসন প্রকাশিত হতে যাচ্ছে কত তারিখ? 17ই নভেম্বর। আমরা তার জন্য অপেক্ষা করছি। অভিনন্দনের কোনো প্রশ্ন নেই, বের হোক, তারপরে আমরা পড়ে পড়ে আব্দুল্লাহ আল মুক্তাদিরকে দেখে নেব। হ্যাঁ, সে কি বলতে চায়, কি কি বাদ পড়েছে, কি কি আসা যেত, আমার ব্যাখ্যাটা কি, কেন মিললো না। আমরা বড় বড় লেখকদেরকে কাছে পাই না, ওকে তো কাছে পাই, আমরা কথা বলতে পারবো, জিজ্ঞেস করতে পারবো। তো আজকে এই প্রকাশনার উপলক্ষে বাংলা সাহিত্যে এই যে শীত নামার আগে, শীতের কুয়াশা আচ্ছাদিত করার আগে, আমাদের যে বর্ষা, গ্রীষ্ম এবং ষড় ঋতুর নানান রকমের সুবাস নিয়ে এক একটি সম্ভাবনা, এক একটি উপলব্ধি
এই হেমন্তের ছাতিমের সুগন্ধের মতো, তার সাথে এই বার্তাটি আসলো যে আমরা মায়া সিংহাসন পেতে যাচ্ছি। অবিলম্বে সেটি প্রকাশিত হবে। সেই কৌতূহলে আমরা লেখকের প্রতি, উপন্যাসের প্রকাশকের প্রতি এবং আপনাদের সবার প্রতি একটা ভালোবাসা, একটা অপেক্ষা, একটা শুভেচ্ছার কথা জানাবো। এবং আমাদের আয়োজন অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আমরা এখন শেষ করব। শেষের প্রান্তে যাওয়ার আগে যদি মৌয়ের কিছু বলার থাকে, মুক্তাদের কিছু বলার থাকে। আচ্ছা, আমি একটু জাস্ট এই প্রভাবের উত্তরটা একটু দিয়ে নিই, কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে অনেকেই খুব কিউরিয়াস। কারণ 10টা পর্ব যেহেতু অনলাইনে ছাপা হয়েছিল এবং সেখানে দেখা গেছে যে না, এখানে প্যারালাল আরেকটা স্টোরি আছে এবং সেটা নিয়ে মানুষ অনেককে আমার কাছে কনফিউজ মনে হচ্ছে। ব্যাখ্যা দেওয়া যদিও আমার কাজ না, কিন্তু আমি এই প্রভাবটা আসলে কেন দেখাতে চেয়েছি এবং কিভাবে দেখিয়েছি এটা একটু ছোট করে যদি বলি, যে এখানে রুনা লালার বাইরেও আরো 2জন চরিত্র আছে, অভিমান এবং দিলরুবা। এবং এরা 2জন আসলে রুনা লালার গানের মধ্যে দিয়ে তাদের প্রেম হয়, তারা এগিয়ে যায়, তাদের বিরহ, প্রেম সবকিছু হচ্ছে এই গানের মধ্যে দিয়ে, গান থেকেই এই গল্পগুলো তৈরি। তো তারা আসলে কিভাবে তাদের জীবনটা কিভাবে গীতল হয়ে উঠলো। আমাদের জীবন তো অনেকভাবে গীতল, আমরা হয়তো এটা খেয়াল করি বা করি না। আমি এখানে দেখাতে চেয়েছি যে 2জনের জীবন এই রুনা লায়লার গানের প্রভাবে কিভাবে গীতল হয়ে ওঠে। এবং গান আমাদের জীবনকে তো ব্যাখ্যা করতে হয় নিজেদেরকে, এই ব্যাখ্যাটা আসলে আমরা নানানজন নানান ভাবে করি। এই অভিমান এবং দিলরুবা তাদের জীবনকে ব্যাখ্যা করেছে রুনা লায়লার গান দিয়ে। তো প্রভাবটা হলো এই জায়গায় যে আমার জীবনকে আমি ব্যাখ্যা করছি একজন শিল্পীর গান দিয়ে, তার কণ্ঠ মাধুর্য দিয়ে, তার অনুভবের প্রকাশ বা তার মধ্যে দিয়ে যে আবেগগুলো বা মায়া প্রকাশিত হচ্ছে, সেই মায়া দিয়ে আমি আমাদের জীবনকে, আমাদের সম্পর্ককে ব্যাখ্যা করছি। আব্দুল্লাহ আল মুক্তাদিরের যে নিজস্ব ভাষা, যেটাকে অনেকেই কাব্যিক ভাষা বলে, সেই ভাষাটা অনেকটাই আমার মনে হয় যে সিঙ্ক্রোনাইজ হয়ে গেছে এই গীতি উপন্যাস বা গান বেসড উপন্যাস, যা আমরা মিউজিক বেসড ফিকশন বা মিউজিক্যাল ফিকশন যাই বলি না কেন, এই ভাষার সঙ্গে খুব ভালো ম্যাচ করে গেছে, যে কারণে ব্যাপারটা উপভোগ্য হয়েছে আমার কাছে মনে হয়। আমি আশা করছি, আমি এই উপন্যাসের ব্যাপারে খুবই আশাবাদী। আমি আশা করছি যে পাঠক যারা রুনা লায়লার গানের ভক্ত, তারা এই উপন্যাসটিকে খুবই আনন্দের সাথে গ্রহণ করবেন এবং পড়ে আনন্দ পাবেন, তাদের ভালো লাগবে। এবং রুনা লায়লাকে আরও বেশি জানার জায়গা থেকেও এটাকে একদমই ফেলে দেওয়া যাচ্ছে না, যদিও এটা ডকুমেন্টারি না, যদিও এটা ফিকশন। তারপরেও এই মায়ার সিংহাসন রুনা লায়লাকে শিল্পী হিসেবে এবং একজন মানুষ হিসেবে জানার জায়গাটাকেও, যে চাহিদা আমাদের মনে অনেকদিন ছিল, সেই চাহিদাটাকে পূরণ করবে বলে আমি। আমরা যখন রুনা লায়লার গান শুনতাম, আমার মনে আছে ওয়ান ব্যান্ড রেডিও নিতাম। রুনা লায়লার জীবনে যেরকম ল্যান্ডস্কেপ দেখে নাই, রেল লাইনের পাশে, ছোট্ট খালের পাশে, পরন্ত রোদের মধ্যে এই রেডিও কানে নিয়ে ঘাসের মধ্যে বসে তার গান আমি শুনতাম। তার গান আমার এই ছোট্ট কিশোর অন্তর্জগতে রূপকথার বিস্তারের মতো ছড়িয়ে যেত। এরকম লক্ষ লক্ষ কাহিনী, ঘটনা রয়েছে। তার সাথেই সামঞ্জস্য বিধান করে এই যে উপন্যাসটি, মায়া সিংহাসনের জন্য শুভকামনা। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাদের পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা। মায়ার সিংহাসন আপনাদেরকে এক মায়াময় জগতের হাতছানি দিচ্ছে। ভালো থাকুন সবাই।